নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড টুইগসের আর একটা এপিসোডে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এপিসোডে আমি ভ্যান্ডা অর্কিড নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন যে অর্কিডের আমি বেশ কয়েকটা ভিডিও আগেও করেছি এবং যারা আমাকে দেখে অর্কিড করতে আগ্রহী হয়েছিলেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো এবং আমি বলবো অবশ্যই অর্কিড করুন। অর্কিড এমন একটা গাছ যার জন্য একটু নলেজের প্রয়োজন এবং প্রচুর খাটনির কোনো প্রয়োজন নেই এবং খুব অল্প জায়গাতেও আপনারা আপনাদের ইচ্ছা মতো কয়েকটি গাছ রেখেও নিজেদের বাগানের করার যে মনের খিদে বা চাহিদা সেটাকে অনায়াসেই মেটাতে পারেন। আর একটা বড় সুবিধা হচ্ছে এর ফুল একবার ফুটলে কমপক্ষে 1-1.5 মাস তো থাকেই। কিছু কিছু অর্কিডের ক্ষেত্রে এটা 3 মাস বা তার থেকেও বেশি সময় থাকতে পারে। বিশেষত ড্যান্ড্রোবিয়ামের হাইব্রিড গোত্রের কিছু কিছু গাছ তার ফুল অনেক দীর্ঘায়ু হয়। এর পরবর্তী যেটা হয় সেটা ফেলোনপসিস এবং তারপর কিন্তু এই ভ্যান্ডা অর্কিড। ভ্যান্ডা অর্কিডের ফুলও যথেষ্ট বেশি দিন থাকে। মোটামুটি একবার ফুল ফুটলে প্রায় 3 সপ্তাহ বা 1 মাসের কাছাকাছিও ফুল রাখা যায়। অনেক ক্ষেত্রে কিছু কিছু লোকের আরও বেশি দিন থাকতেও শুনেছি, যদিও আমার কাছে এই অর্কিড আমি খুব বেশি দিন শিখিনি। আমি এর আগে অনেকবার এই অর্কিডের সিডলিং থেকে গ্রো করার চেষ্টা করেছিলাম, কিন্তু সিডলিং খুব একটা ভালো রেজাল্ট দেয় না। আমি আগের ভিডিওতেই বলেছি, আপনারা অর্কিড যদি ভ্যান্ডা করেন তো অবশ্যই ম্যাচিওর গাছ কেনার চেষ্টা করবেন, সিডলিং একদমই কিনবেন না, কারণ এর গ্রোথ অনেক কম হয়। আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে এই ভ্যান্ডা অর্কিড নিয়ে আলোচনা করব। এর আগে আমি গত 1 বছর আগে একটি ভিডিও করেছিলাম, সেখানে আমার এক কাকুর সাথে আপনাদের পরিচয় করিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই, এবং তার কাছে রয়েছে প্রচুর ভ্যান্ডা অর্কিড এবং তিনি ভ্যান্ডা অর্কিডের কিন্তু একজন এক্সপার্ট। তার কাছে আমরা এর পরেও সময় করে একদিন যাব এবং অনেক কিছু জেনে নেব। তার কাছ থেকেও বেশ অনেক টিপস আমি পেয়েছি, যেগুলো ফলো করে আমার গাছে কিন্তু ভালোই ফুল আসছে। আশা করি আপনারা এই ভিডিও পুরো দেখলে ভ্যান্ডা অর্কিড নিয়ে আপনাদের অন্য কোনো সমস্যা থাকবে না এবং ভ্যান্ডা অর্কিড আপনারা অনায়াসেই করতে পারবেন। এই অর্কিডের সবথেকে সুবিধা হচ্ছে, এই অর্কিড যদি আমরা একটু বড় অর্কিড কিনি তাহলে এই অর্কিড কিন্তু যথেষ্ট হার্ডি। এই অর্কিডে শুধু ওয়াটার ম্যানেজমেন্ট, বিশেষ কোনো খাবার লাগে না, এর কোনো পটিং মিডিয়া বা সয়েল মিডিয়া কিছুই লাগে না, কিন্তু তা সত্ত্বেও দেখুন কত সুন্দর ফুল হয়ে আছে। দেখুন, এই অর্কিডের জন্য আমাদের যে ধরনের জায়গা প্রয়োজন সেখানে কিন্তু হিউমিডিটি যথেষ্ট বেশি, মোটামুটি 70 to 80% বা তার অধিক হিউমিডিটি থাকা প্রয়োজন। যারা আমার চ্যানেলে নতুন এবং আজকের ভিডিওটা তারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে ভিডিওর নতুন আপডেট আসলে আপনারা অনায়াসেই সেটা পেয়ে যান। বন্ধুরা দেখুন, এটা আমার অর্কিডের শেড। খুব সাধারণ ব্যবস্থাপনায় কিভাবে এদেরকে ম্যানেজ করছি সেটাই আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। বন্ধুরা, এখানে দেখুন আমি কয়েকটা বড় জলের পাত্র রেখেছি এবং তার উপরে ভ্যান্ডা অর্কিডগুলো, এবং তার আশেপাশে রয়েছে অন্যান্য গাছ, যেমন ইনডোর প্ল্যান্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যালাডিয়াম রয়েছে এবং ফার্ন রয়েছে। বিশেষত যে সমস্ত গাছগুলো অনেক বেশি হিউমিডিটি পছন্দ করে, বেশি জল পছন্দ করে, সেই ধরনের গাছ একত্রিত করে এক জায়গায় রাখা। যখন কোনো গাছ একত্রিত করে এক জায়গায় রাখা থাকে তখন সেই অঞ্চলে হিউমিডিটি অনেকটাই বেশিক্ষণ স্থায়ী হয়। এই বিষয়টাকে কাজে লাগিয়ে কিন্তু আমি অর্কিডের শেডে হিউমিডিটি ম্যানেজমেন্টের একটা চেষ্টা করেছি। বন্ধুরা দেখুন, আজকের ভিডিওটা যেহেতু ভ্যান্ডা অর্কিড নিয়ে, ভ্যান্ডার সঙ্গে সঙ্গে যে সমস্ত গাছগুলো একই রকম ট্রিটমেন্টে হয় এবং ভ্যান্ডাসিয়াস অর্কিড, সেই সমস্ত অর্কিডগুলো আজকে দেখাতে চলেছি। এখানে রয়েছে ভ্যান্ডা অর্কিড যা মাউন্ট করা রয়েছে। দেখুন, মাউন্ট করা এই সেম ভ্যান্ডা অর্কিডেরই ফুল পাশে দেখা যাচ্ছে অন্য সিজনে যখন ফুল ফুটেছিল তখনকার ছবি। বর্তমানে যেহেতু ভিডিও করছি এই সময় গাছটিতে ফুল নেই, আবার কিছুদিন পরে ফুল হবে। আপনারা চাইলে ভ্যান্ডা অর্কিডকে সরাসরি বেয়ার রুটেডও গ্রো করতে পারেন এবং তাছাড়া আমার মতো মাউন্ট করেও গ্রো করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে যে মাটির পট, অর্কিডের পট, তার নিচের অংশটা ভালো করে বড় বড় ফুটো করে নিয়ে কিন্তু সেটাকেও আমরা অর্কিড রাখতে পারি। দেখুন, ভ্যান্ডা অর্কিড প্রচুর জল পছন্দ করে, যার জন্যে আমি এই কৃত্রিম জলাশয়গুলো তৈরি করেছি। আমি নিজে না থাকলেও যাতে সহজেই এদের ম্যানেজমেন্ট হয় সেই কারণে এই যে কৃত্রিম জলাশয়গুলো তৈরি করেছি, এর মধ্যে এই ভ্যান্ডা অর্কিডের শেকড়ের পোর্শন পর্যন্ত 10-15 মিনিট প্রতিদিন নিমজ্জিত রাখা হয়। এর ফলে
অর্কিডের প্রয়োজনীয় জল কিন্তু আস্তে আস্তে অর্কিড শোষণ করে 10-15 মিনিটের মধ্যে। এর ফলে আমরা দেখতে পাই তার শেকড়গুলো কিন্তু সবুজ হয়ে ওঠে। দেখুন বন্ধুরা, এই গাছটাকে কিছুক্ষণ আগে জলে রাখা হয়েছিল, সেজন্যে এর শেকড়গুলো কিন্তু সবুজ। আপনারা দেখতে পাচ্ছেন বেয়ার রুটেডও যেভাবে গাছ করা যায় একই রকমভাবে ভ্যান্টা অর্কিড আমরা মাউন্ট করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আর্দেন পট বা মাটির যে অর্কিডের পট সেখানেও আমরা মাউন্ট করতে পারি। সেখানে মাউন্ট করা অর্থ হচ্ছে আমাদের এমনভাবে অর্কিডটাকে সেই মাটির পটে সেট করতে হবে কিছুদিন বেঁধে রেখে, তারপর ধীরে ধীরে যখন অর্কিডের শেকড়গুলো তাতে আটকে যাবে তখন আর কোনো সমস্যা হবে না, সম্পূর্ণভাবে সেই পটে অর্কিডটা সেট হয়ে যাবে। ভ্যান্ডাসিয়াস অর্কিডের মধ্যে আর একটা অর্কিড হচ্ছে রিঙ্কো স্টাইলিশ জাইগান্টিকা। রিঙ্কো স্টাইলিশ গ্রুপের আরও প্রচুর ভ্যারাইটি রয়েছে। তাছাড়াও অ্যাস্কোসেন্ড্রা বা অ্যাস্কোসেন্ড্রা মিনিয়েটা এই ধরনের অর্কিডগুলো কিন্তু ভ্যান্ডাসিয়াস অর্কিড। আমরা টলুমিনা অর্কিডও দেখেছি, একটা মিনিয়েচার অর্কিড, এটাও কিন্তু একটা ভ্যান্ডাসিয়াস অর্কিড। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা অর্কিডের ঘরটাকে মিস্টিং করে বা হালকা জল স্প্রে করে যদি সকালবেলায় প্রত্যেক দিন আমরা এটা করি, তাহলেও কিন্তু একটা হিউমিডিটির অ্যাটমসফিয়ার আমরা কৃত্রিমভাবে তৈরি করে দিতে পারি, এবং সরাসরি অর্কিডের শেকড়ও স্প্রে করে আমরা অর্কিডকে কিন্তু জলে সিক্ত করতে পারি। বিশেষ করে ভ্যান্ডা অর্কিড এই জিনিসটা খুব পছন্দ করে। স্প্রে করার সময় একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যে জলটা স্প্রে করছি এটা গাছের ক্রাউন লেভেল, অর্থাৎ গাছের কচি পাতা বা ডগা যেখান থেকে নতুন পাতা বেরোচ্ছে সেখানে যেন জল না পড়ে বা খুব বেশি জল জমে না থাকে। জল যদি 15-20 মিনিট 1 ঘন্টা পর্যন্ত জমে থাকে সেক্ষেত্রেও খুব একটা সমস্যা হবে না, কিন্তু যদি দেখা যায় জল একদিনেও বা বেশ অনেক ঘন্টাতেও জল বাষ্পীভূত হচ্ছে না, সেরকম ক্ষেত্রে কিন্তু অর্কিড পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এই বিষয়টি মাথায় রেখে আমাদেরকে সব কিছু করতে হবে। যদিও ভ্যান্ডা অর্কিডের ম্যাচিওর গাছ অত্যন্ত শক্ত হয়, সেজন্য সহজে সেটা নষ্ট হয় না। দেখুন বন্ধুরা, আমি একটা সিস্টেম করেছি, একটা এস আমি ওপরে লাগাই, পরে যখন গাছটাকে জলে নিমজ্জিত করি তখন এসটাকে খুলে নিচের যে বাঁধনটা আছে সেখানে লাগিয়ে দিই। এর ফলে এই অর্কিডটা দেখুন কিভাবে জলের ওপরে চলে এসছে এবং জলের শুধুমাত্র শেকড়ের পোর্শনটুকু জলে নিমজ্জিত আছে। এরকমভাবে আমরা চাইলে 15 থেকে আধ ঘন্টা পর্যন্ত রাখতে পারি। একটু বেশি রাখলেও গরমের সময় খুব একটা সমস্যা হয় না। দেখুন বন্ধুরা, ওই সেম অর্কিডে কিন্তু আবার ফুল এসছে। সুন্দর জল পেলে বা যদি হিউমিডিটি সঠিকভাবে পায় এবং তার সঙ্গে সঙ্গে ফিল্টার্ড লাইট পায়, তাহলে ভ্যান্ডা অর্কিডে কিন্তু খুব সহজেই ফুল আসে। ভ্যান্ডা অর্কিডে প্রচুর খাবারের কোনো প্রয়োজন হয় না, লাগে জল এবং তার সঙ্গে সঙ্গে সূর্যালোক। ভ্যান্ডা অর্কিড সাধারণত 50% শেড নেট পছন্দ করে বা 50% ছায়া পছন্দ করে বা 50% আলো পছন্দ করে স্বাভাবিকের তুলনায়। সেটা আমরা দেখলে বুঝতে পারছি। দেখুন, এই অর্কিডের শেডেও কিন্তু 50% শেড নেট রয়েছে। এখানে রয়েছে ভ্যান্ডা, রিঙ্কো স্টাইলিশ, অ্যাস্কোসেন্ড্রা মিনিয়েটা বা নর্মাল অ্যাস্কোসেন্ড্রাও এখানে রয়েছে। সমস্ত অর্কিডকেই কিন্তু আমরা আলো প্রদান করার চেষ্টা করব, বিশেষ করে ভোরবেলায়। ভোরবেলা থেকে 10টা থেকে 11টা পর্যন্ত যদি হালকা মিষ্টি আলো পায় তাহলে কিন্তু অর্কিড ঝলমলিয়ে উঠবে, দেখলে বুঝতেই পারছেন। এগুলো সব রিঙ্কো স্টাইলিশ জাইগান্টিকা। খুব বড় বড় পাতা এবং সুগন্ধি ফুলের জন্য কিন্তু এই ভ্যান্ডাসিয়াস অর্কিড ভীষণই নামকরা এবং যথেষ্ট কস্টলি অর্কিড। তবে একবার কেনার পরে সঠিক ম্যানেজমেন্ট হলে অর্কিড কিন্তু প্রায় 50 বছর পর্যন্ত বাঁচে। সেই জন্য অর্কিড নিয়ে কিন্তু খুব একটা সমস্যা হয় না। যাদের অর্কিড সম্পর্কে সঠিক জ্ঞান আছে তারা খুব সহজেই এবং অল্প পরিশ্রম করে এই অর্কিড করতে পারে। শুধু 50% শেড নেটের প্রয়োজন হবে। অর্কিডের খাবার প্রদান, প্রথমেই বলবো ভ্যান্ডা অর্কিডের শেকড়ে আমরা একটা বিশেষ ট্রিটমেন্ট করতে পারি, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। আমরা 1
লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 1 গ্রাম ইপসাম সল্ট এই দুটো জিনিস মিশিয়ে একটা দ্রবণ প্রস্তুত করে যে কালো দ্রবণ তৈরি হয় আমরা জানি হিউমিক অ্যাসিড থাকলে, এই দ্রবণে যদি অর্কিডকে 10-15 মিনিট তার শিকড়টাকে শুধুমাত্র নিমজ্জিত রাখতে পারি মাসে একবার, তাহলে কিন্তু অর্কিডের শিকড় সংক্রান্ত সমস্যা থাকে না এবং নতুন শিকড় তৈরি হতে খুব ভালো সুবিধা করে এই ধরনের ফার্টিলাইজার। তবে এটা পাতাতে স্প্রে করার কোনো প্রয়োজন নেই, কারণ হিউমিক অ্যাসিড পাতাতে প্রয়োজন হয় না, এটা শিকড়ের ওপরে কাজ করে। এই অর্কিড যেহেতু অ্যাসিডিক মিডিয়া পছন্দ করে সেহেতু এতে যখন ইপসাম সল্ট প্রদান করছি এর সঙ্গে, তখন খুব সহজেই এটা গাছ অ্যাবজর্ব করে নিতে পারবে এবং খুব সহজে তা গ্রহণ উপযোগী হবে। দ্বিতীয় যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিফাঙ্গালের জন্য আমরা ন্যাচারালি সবাই সাপ সম্পর্কে জানি, এটা আমরা ব্যবহার করতেই পারি, তার সঙ্গেও কখনো কখনো অন্যান্য কম্পোজিশনের প্রয়োজন হয়, কারণ আমরা জানি অন্যান্য কম্পোজিশন লাগবে, কারণ একই কম্পোজিশন বারবার ইউজ করলে সেটা ফাঙ্গাসের ওপর রেজিস্ট্যান্স চলে আসে, সেটা পরবর্তীতে কাজ হয় না। অ্যান্টিফাঙ্গাল হিসাবে অ্যামিস্টার টপ আমরা ব্যবহার করতে পারি অল্টারনেটিভ হিসাবে, তাছাড়াও রোডোমিল গোল্ড ব্যবহার করতে পারি, মেরিভান ব্যবহার করতে পারি। তবে এর প্রত্যেকটা উপাদানের কিন্তু ডোজের পার্থক্য আছে। মেরিভান আমরা 1 লিটার জলে 1/2 ml দেব, তবে অ্যামিস্টার টপ দিলে আমরা 2 ml পর্যন্ত দিতে পারি। রোডোমিল গোল্ড 1 গ্রাম দেব 1 লিটারে, খুব বেশি লাগবে না, শিকড়ের ওপর দারুণ কাজ করে রোডোমিল গোল্ড। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট। আমি এখানে সাগরিকা সিউইড এক্সট্র্যাক্ট দেখাচ্ছি, তবে সবসময় যে আমি এটা ব্যবহার করি সেটা নয়, বাজারে আরও প্রচুর সিউইড এক্সট্র্যাক্টের ভালো ব্র্যান্ড আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ব্যালেন্স এনপিকে আমরা ব্যবহার করতে পারি, যেমনভাবে বোগেনভিলিয়াতে ব্যবহার করি সেরকমভাবে অর্কিডেও ব্যবহার করা যায়। গাছের ফুলের জন্য বিভিন্ন কম্পোজিশনের এনপিকে ব্যবহার করা যেতে পারে, যেমন 052-34ও ব্যবহার করা যায়। দেখুন বন্ধুরা, এই কয়েকটা জিনিসই ভ্যান্ডা অর্কিডের জন্য প্রয়োজন হয়, খুব বেশি কিছু প্রয়োজন হয় না, তবে অবশ্যই ফিল্টার্ড লাইটের প্রয়োজন হয়। সরাসরি আলোতে বা সরাসরি রোদে রাখলে অর্কিডের পাতা হলুদ হয়ে যায়। আবার যদি সম্পূর্ণভাবে শেডে থাকে, যদি 75% বা তার বেশি শেড প্রদান করা হয়, তাহলে কিন্তু অর্কিডে সুন্দর ফুল আর ফুটবে না। সেই জন্য এই দুটো বিষয়কে ব্যালেন্স করে আমাদেরকে চলতে হবে। বর্ষাকালে ভ্যান্ডা অর্কিডকে যদি আমরা বর্ষার জল সংগ্রহ করে সেটা খাওয়াতে পারি বা স্প্রে করে ইউজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অর্কিড ভীষণভাবে সেটা পছন্দ করে এবং খুব তাড়াতাড়ি সেটা মোটা পাতা উৎপন্ন করে। দেখলে বুঝতে পাচ্ছেন পাশের গাছগুলো বৃষ্টির জলে পুষ্ট হয়ে কতটা সুন্দর পাতা তৈরি হয়েছে। আমরা চাইলে এই বর্ষাকালের বৃষ্টির জলটাকে সংগ্রহ করে সারা বছরও ব্যবহার করতে পারি। যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত বর্ষাকালের কদিন আমরা কিছুটা জল সংগ্রহ করে ব্যবহার করলে খুবই উপকার পাবো। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, নমস্কার।